নমস্কার বন্ধুরা, জগন্নাথ কলঙ্কা। 2023-এর তুলনায় 2028 কি ত্রিপুরায় বিজেপির কাছে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ? বিজেপির কাছে কি 2028-এর বিধানসভা নির্বাচন মানে আরেকবার জিতে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা সংকুল? অর্থাৎ বিজেপির কাছে কি রাজনৈতিক বিপদ 2028 সালে? 2028 সালটা 2023 সালের তুলনায় কেন বিজেপির জন্য, অন্তত পক্ষে অন্য দলগুলোর কথা এখানে অত বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু বিজেপির জন্য কেন বিরাট বড় চ্যালেঞ্জ, এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব পয়েন্ট বাই পয়েন্ট। তার কারণে না টেনে সবটা শুনবেন। আর ভিডিওটা, চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের মনে আছে 2023-এর বিধানসভা নির্বাচন বেশি দিন হয়নি, 23-এর পরে 24, 25, 26, এই যে 3 বছর আগে বিধানসভা নির্বাচনটা হয়ে গেছে। তখন খেয়াল করে দেখেন, তখন রাজ্যে বিজেপি এবং আইপিএফটির কাছে 44 জন এমএলএ ছিল। অর্থাৎ একটা শক্তিশালী অবস্থা বিধানসভার মধ্যে তাদের কাছে ছিল, জোটের কাছে ছিল। জোটের মধ্যে বিজেপিও শক্তিশালী এবং জোটের আইপিএফটিও শক্তিশালী, মানে শরিক দলও শক্তিশালী ছিল। 2023-এর বিধানসভা পরবর্তী সময়ে আপনার বিজেপি নিজে একেবারে মানে খাদের কিনারায় নেমে যায়, অল্পের জন্য সরকারটা টেকে, আর আইপিএফটি একরকম ধূলিসাৎ হয়ে যায় রাজনৈতিকভাবে। তো শরিক দল দুর্বল, নিজেও দুর্বল, এই রকম অবস্থাতে কোনোভাবে সরকারটা আবার তৈরি হয়। এরপরে সরকারের মানে সংখ্যাতত্ত্ব নিয়ে সবসময় টেনশন থাকে, কারণ দলের ভেতরে উপদলীয় কোন্দলটা বেড়ে যায়। দলের মধ্যে একটা গোষ্ঠী দলটাকে মাঝপথে ভেঙে দুটো টুকরো করে দিয়ে একটা অংশকে নিয়ে বিরোধীদের সঙ্গে আপনার সমঝোতা করে আপনার সরকার গঠন করতে চায়। এটা যখন দিল্লি বুঝতে পারে, তখন দিল্লি বাধ্য হয় ত্রিপুরা মথার সঙ্গে তাদেরকে অনেক বুঝিয়ে শুনিয়ে বাবা শোনা করে তাদেরকে জোটে নিয়ে আসতে, তাদেরকে এনে জোটের শরিক দল করে আপনার সরকারের মধ্যে নিয়ে আসে। এটা দিল্লি বিজেপির জন্য বাধ্যবাধকতা হয়ে যায় রাজ্যে সরকারটা বাঁচানোর জন্য। তাহলে এইটা দেখেন 23 পরবর্তী সময়ে এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়। এবার 23-এর আগে আপনারা একটা ভাবেন, 23-এর আগে দিল্লিতে বিজেপি মহাশক্তিশালী ছিল। তখন পার্লামেন্টে, লোকসভাতে বিজেপির কাছে 303 জন এমপি। এরপরে ওই সময়ে তারা মানে স্লোগান দিচ্ছিল যে এরপরে 2024-এর যে লোকসভা নির্বাচন হবে তাতে তারা 303 থেকে 400 প্লাস হবে, অর্থাৎ আবকি বার 400 পার, এই স্লোগান তারা দিয়ে দিচ্ছিল। তাদের মনে হয়েছিল রাম মন্দিরের উদ্বোধন করলে পরে এরপরে সারা দেশে একটা হিন্দুত্বের নব জোয়ার তৈরি হবে এবং ওই জোয়ারে ভেসে গিয়ে তারা 400-র বেশি আসন নিয়ে এরপরে মহাশক্তিশালী হয়ে তারা সারা ভারতবর্ষে মানে বিরোধী বলতে আর কিছু রাখবে না। এরপরে সমস্ত নির্বাচন তাদেরই নির্বাচন হবে। 2028-এ যখন বিধানসভা নির্বাচন হবে তার আগে আপনারা দেখেন রাজ্যে জোড়াতালি দিয়ে একটা মানে সরকার চলছে। এই সরকারে যদি ত্রিপুরা মাথাকে আলাদা করেন, আইপিএফটি থাকলেও সংখ্যাটা কততে নেমে যায় একটাবার খেয়াল করেন। তার মানে বিজেপি মূল যে সরকারের চালিকা শক্তি, সে দুর্বল একটা দল, সে পরনির্ভর, অন্যের ওপরে নির্ভর, মানে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে না, কিন্তু অন্যরা যাতে বিরোধিতা না করে, অন্যদেরকে বিশেষ করে ত্রিপুরা মথা যাতে ময়দানে নেমে বিরোধী দল হিসেবে যাতে আন্দোলন করে তাকে সমস্যায় না ফেলে, তাহলে এই রকম অবস্থাতে কোনো দল যখন নেমে যায় তখন সেই দলকে তো শক্তিশালী দল বলা যাবে না, দুর্বল দল। আর কেন্দ্রে 23-এর আগে যে 303-এর শক্তিশালী সরকার ছিল তা কিন্তু এখন নেই, এখন 240-এর দুর্বল সরকার। অর্থাৎ এনডিএর কাছে আপনার সংখ্যাগরিষ্ঠতা থাকলেও এনডিএর বড় শরিক প্রধান দল ত্রিপুরা রাজ্যের শাসক দল, তার কাছে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে 2023-এ এই রাজ্যের বিজেপিকে সাহায্য করার জন্য, সরকারকে আরো একবার ফিরিয়ে আনার জন্য দিল্লির শক্তিশালী বিজেপি যেভাবে সাহায্য করতে পেরেছিল 2028-এর আগে, কিন্তু সেই শক্তিশালী বিজেপির পক্ষে আর সাহায্য করা সম্ভব না, কারণ বিজেপি দিল্লিতেও
দুর্বল হয়ে গেছে। তো এইটা হলো রাজ্যের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তার কারণেই আপনারা দেখবেন যে 2023 আর 2028-এর বিধানসভা নির্বাচনের কথা যখন আসে, তখন কিন্তু এই পার্থক্যটাও কিন্তু মানুষ আলোচনা করে, এবং বিশেষ করে বিরোধীদের একটা ভালো অংশের মধ্যে এই কনফিডেন্স তৈরি হয়েছে, বিশেষ করে 2024-এর লোকসভা নির্বাচনের পরে, যখন তারা দেখেছে যে 303 থেকে 240-এ নেমে গেছে, তখন তাদের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস জেগেছে যে তাহলে বিজেপিকে হারানো সম্ভব, তাহলে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা সম্ভব। কারণ নরেন্দ্র মোদীকে যদি দিল্লিতে আপনার এতটা কমে, আপনার 303 থেকে 240 মানে কত, 63টা আসন কমিয়ে দেওয়া, যখন তিনি 400 পার মানে একেবারে বিপরীত করে দেওয়া, তখন এই রাজ্যে তো ছোট্ট একটা রাজ্য, এখানে আরো অনেক বেশি ভালো রেজাল্ট করা সম্ভব, এই আত্মবিশ্বাসটা তাদের মধ্যে চলে আসে। তার কারণে দেখবেন 2024-এর লোকসভা নির্বাচনের পরে আপনার বিরোধীরা কিন্তু ময়দানমুখী হয়ে যায়। যদিও তারা এখনো পর্যন্ত বিরাট কোনো জনসমাবেশ করতে পারেনি, বিরাট কোনো আন্দোলন তৈরি করতে পারেনি, বিরাট কিছু তারা করতে পারেনি, এবং খুব শক্তিশালী তারা ভয়েস পর্যন্ত এখনো তুলতে পারেনি, এটা ঠিক। কিন্তু তারা নিয়মিতভাবে কিন্তু তারা কিছু না কিছু করে যাচ্ছে, নিয়মিতভাবে কিন্তু কংগ্রেসকে ময়দানের মধ্যে কিছু না কিছু প্রোগ্রাম করতে দেখবেন। এই যে প্রোগ্রামগুলো যে নিয়মিত করে যাওয়া, এইটা কিন্তু এর আগে 24-এর আগে যে লোকসভা নির্বাচনটা হয়েছিল 19-এর নির্বাচনের পরে কিন্তু তারা এটা করেনি। কারণ হলো 19-এ যখন দেখে বিজেপি 282 থেকে 303-এ পৌঁছে গেছে, অনেক বিরোধী নেতাকর্মীর মনের মধ্যে একটা হতোদ্যম ভাব চলে এসেছিল, তাদের আত্মবিশ্বাস কমে গেছিল। তারা মনে করেছিল না ভাই, মোদিকে আর হারানো সম্ভব না, মোদি যেরকম ভাবে শুধু গ্রাফ ওপরের দিকে উঠছেই আর উঠছেই এবং একের পর এক রাজ্য জয় করছে, তাতে মোদির বিরুদ্ধে লড়াই করা সম্ভব না, দেশটা এবার শুধু মোদিমুখী হয়ে যাবে। সুতরাং আমাদের রাজ্যেও বিরোধী দলগুলোর আর কোনো আশা নেই, আর কোনো ভরসা নেই, আর কিছু নেই, এরকম একটা ভাব 2019-এর লোকসভা নির্বাচনের পরে চলে এসেছিল। কিন্তু আপনারা খেয়াল করে দেখুন 2024-এর পরে এটা একেবারে বিপরীত হয়ে যায়। এই যে বিপরীত হয়ে যাওয়াটা, এটাই কিন্তু 2028-এর ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য সবচেয়ে বড় আপনার বিষয়, যেটা বিরোধীদেরকে সর্বশক্তি নিয়োগ করে লড়াই করতে উদ্বুদ্ধ করবে। এবং এইটা আপনার বিজেপির মধ্যেও একটা আপনার দুর্বলতা তৈরি করেছে, বিজেপির মধ্যে আভ্যন্তরীণ কোন্দল। সারা দেশের কথা তো আপনারা জানেনই ভালো করে, আমার অন্য চ্যানেলের মধ্যে অনেক ভিডিওতে আপনারা জেনেছেন। আপনারা এমনকি পাশে আসামের মধ্যে পর্যন্ত দেখেছেন যে আসামে বিজেপি ক্ষমতাসীন আছে, দিল্লিতে বিজেপি, তারপরেও আসামে অনেক বিজেপি নেতা বিভিন্ন দলে, কেউ তৃণমূল কংগ্রেসে গেছে, আসামে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, ভাবতে পারেন, কংগ্রেসে যোগদান করেছে, এরকম বিরোধী দলে যোগদান করেছে। তো এইগুলো হয়েছে আমাদের রাজ্যেও, কিন্তু বিজেপির একটা বিরাট অংশের মধ্যে যারা পার্টির মিটিং ডাকলেই যায়, মিছিল ডাকলেই যায়, সব কিছুতে যায়, হাসি মুখ দিয়ে তারা সেলফি টেলফিও তোলে, সব কিছুই করে, কিন্তু তারা মন মরা অবস্থাতে আছে, তাদের মনের মধ্যে একটা আশঙ্কা আছে। এবং তাদের সঙ্গে যদি ব্যক্তিগতভাবে কথা বলেন, তাহলে বুঝতে পারবেন যে তাদের মনের মধ্যে যে আশঙ্কাটা, ভয়টা, যে 28-এ কি হবে, কারণ ওইটা তারা ভাবতে পারেনি তো এর আগে যে 303 থেকে 240-এ নেমে যাবে। কিন্তু এটা যখন হয়েছে, তখন তারা মানে একটা টেনশনে পড়ে গেছে যে তাহলে এটা সম্ভব, তাহলে তো এখানেও সম্ভব, আর এখানেও যদি সম্ভব হয়, তাহলে তো ক্ষমতা হারানোর ভয় তো রয়েছে। তাহলে কি 2028-এ ত্রিপুরাতেও কি ক্ষমতা হারানোর ভয় রয়েছে? এইটা কিন্তু তাদের মনের মধ্যে কিন্তু চেপে বসেছে। এই কারণে দলের মধ্যে একটা ভালো অংশের আপনার যে কার্যকর্তা, তাদের মধ্যে কিন্তু যে ভাই যত পারে কামাও, যত পারো কামাও, এই কামানি যদি কামিয়ে নিতে পারো, তাহলে এরপরে সরকার থাকলো না থাকলো, এরপরে যা হয় হলো, এরকম কিন্তু একটা মানসিকতা অনেকের মধ্যে চলে এসেছে। তার ফলে এই যে কামানোর যে একটা কম্পিটিশন শুরু হয়েছে, কামানোর কম্পিটিশনে কিন্তু মাঝে মাঝে আপনারা সংবাদের মধ্যে দেখেন বিভিন্ন জায়গাতে দলের মধ্যে গোষ্ঠীকোন্দল কিন্তু একটা বিরাট মানে কারণ হলো আপনার আভ্যন্তরীণ এই যে কামানোর ধান্দা, কামানোর প্রতিযোগিতা, এইটাকে কেন্দ্র করে কিন্তু। তো এইটা বেড়ে গেছে এবং দলের নিয়ন্ত্রণ কমে গেছে, দল কাউকে নিয়ন্ত্রণ করতে পারছে না, দল কাউকে ধমক দেওয়ার সাহস পাচ্ছে না, দল কাউকে কিছু বলার আপনার ক্ষমতা দেখাতে পারছে না। কেন?
কারণ হলো দল যারা চালায় তারাও তো জানে যে আজকে দলের মধ্যে অমুক পদে আছি তমুক পদে আছি, সবাই দাদা দাদা বলে, দিদি দিদি বলে, সবাই হয়তো বিভিন্ন জায়গাতে গেলে মনের ইচ্ছার বিরুদ্ধে অনেক সম্মান দেখায়। কিন্তু এগুলি তো তাদের মনের কথা না, এগুলি তো দেখাতে হয় বলে তারা দেখাচ্ছে। যদি ক্ষমতা কোনো কারণে হাতে না থাকে, এমনকি পার্টি ক্ষমতায় থাকা অবস্থাতেও যদি পদ চলে যায়, তাহলে কি তারা এই গুরুত্বটা দেবে? তাহলেই তো এই গুরুত্বটা দেবে না। আর যদি সরকারটাই যদি চলে যায়, তাহলে কি অবস্থা হবে? এই টেনশনটা কিন্তু তাদের মনের মধ্যেও বিরাট আকারে আপনার দেখা যাচ্ছে, যার কারণে তারাও তাদের নিচে যারা আছে তাদেরকে একটু জোর গলায় কিছু বলার সাহস দেখাচ্ছে না, যাতে ভবিষ্যতে যাতে কোনো বড় ধরনের সমস্যায় পড়তে না হয়। সুতরাং 2023-এর আগে একটা শক্তিশালী দিল্লির বিজেপি আপনারা দেখেছিলেন, কেন্দ্রের বিজেপি দেখেছিলেন, এ রাজ্যে শক্তিশালী বিজেপি ছিল, শক্তিশালী সরকার ছিল। 2028-এর আগে মানে দুর্বল সরকার, দুর্বল বিজেপি, দিল্লির এনডিএ সরকার এবং আপনার কেন্দ্রের শাসক দল উভয়েই কিন্তু দুর্বল থাকছে। আর এর মধ্যে আপনার চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার বা অন্যান্য যারা শরিকরা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু সম্পর্কটা অনেকটাই খারাপ হয়ে গেছে। এখন কিন্তু মানে একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিংয়ে জোড়াতালি দিয়ে সরকারটা চলছে। এইরকমভাবে কতদিন জোড়াতালি দিয়ে সরকার চলতে পারবে তা কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। কারণ আপনাদের মনে আছে নিশ্চয়ই যে অটল বিহারী বাজপেয়ীর 13 দিনের সরকার পড়ে গেছিল। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্ব, এটাও খেয়াল রাখতে হবে, সর্বমান্য নেতা। এরপরে 13 মাসের সরকার পড়ে গেছিল। আপনাদের মনে আছে এইচডি দেবেগৌড়া সরকার পড়ে গেছিল, আইকে গুজরালের সরকার পড়ে গেছিল মাঝপথে। আপনাদের মনে আছে চন্দ্রশেখরের সরকার পড়ে গেছিল মাঝপথে। আপনাদের মনে আছে ভিপি সিংয়ের সরকার পড়ে গেছিল, মনে আছে আপনাদের। এটাও নিশ্চয় মনে আছে মোরারজি দেশাইয়ের সরকার মাঝপথে পড়ে গেছিল, চৌধুরী চরণ সিংয়ের সরকার মাঝপথে পড়ে গেছিল। ফলে ভারতবর্ষে মাঝপথে সরকার পড়ে যাওয়ার অনেক ইতিহাস কিন্তু রয়েছে। এই সমস্ত ইতিহাস যদি একবার মাথার মধ্যে আপনি আনেন, একের পর এক যদি সাজিয়ে নেন, তাহলে দেখবেন যে সরকারের সমর্থনকারী দলগুলো মাঝপথে হঠাৎ করে সমর্থন প্রত্যাহার করে সরকার ফেলে দেওয়ার একটা নেশা অনেক সময় তারা দেখিয়েছে। এরকম নেশা যে 2028-এর ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে দিল্লিতে দেখা যাবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? থাকলে জানাবেন। আর ভিডিওটা শেষ করার আগে এটা বলে দিই, এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা অ্যামাজন প্রোডাক্টের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে আপনাদের অ্যামাজনের প্রোডাক্ট কিনতে পারেন। যতক্ষণ খুলুম খা, সবাইকে নমস্কার।